আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। এইদিকে মাম্মাম, ওই ওই যে দেখো, ও আমায় ডাকছে। আমার সাথে প্রতিদিন খেলা করে যে। যখন তুমি আর পাপা বাড়ি থাকো না, আমি স্কুল থেকে ফিরে এসে বড্ড একা বোধ করি। তখন ও আমায় সঙ্গ দেয় জানো। ওকে আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। চুপ কর, একদম চুপ। দেখ, মাম্মামকে এইভাবে ভয় দেখাতে নেই। বি আ গুড বয়। নিচে নেমে আয় বাবা, ওই পাঁচিলের কার্নিশ ধরে হাঁটতে নেই, পড়ে যাবি যে। মা, ওই দেখো, ও আমায় ডাকছে, আমায় যেতেই হবে। গুটি গুটি পায়ে একটি বছর 6-এর ছেলে ধীরে ধীরে বাতাসে 2 হাত প্রসারিত করে এক পা করে ধেয়ে যাচ্ছে মৃত্যুর কোলে। পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোয় বর্ধমানের প্রত্যন্ত গ্রাম গৌড়হাটির পুরনো বাড়িটার গা থেকে খসে পড়া ইটের স্তূপ এবং শ্যাওলা ধরা নোনা দেওয়ালের ফাঁকে গজিয়ে ওঠা বট অশ্বত্থের চারা জানান দিচ্ছে এই বাড়িটার বয়স কমপক্ষে 60 বছর। 2 তলা বাড়িটার উত্তরের বারান্দার নিচের অংশের পলেস্তারা খসে পড়তেই মাটিতে থপ করে একটা শব্দ হলো। চকিতে সেই দিকে তাকিয়ে সেই বছর 6-এর ছেলেটি তার মায়ের দিকে চেয়ে একবার মুচকি হেসে নিল। তার চোখের দৃষ্টি শূন্য, চোখের কালো তারার জায়গাটা দেখা যাচ্ছে হলদেটে বিবর্ণ 2টি অশ্রু সজল আঁখি। মন্ত্রমুগ্ধের মতো এইবার সে দেখতে পেল ঠিক তারই সামনে তার বয়সী একটি ছেলে বাড়ির ধসে পড়া লোহার গেটের কাছে দাঁড়িয়ে তাকে হাত নেড়ে ডাকছে যেন। মাটিতে উবু হয়ে বসে সে হাতে ধরে রাখা ডাল দিয়ে কিসের যেন ছক কেটে চলেছে ক্রমাগত। তার মাথার চুল রুক্ষ, শরীরে প্রাচীনত্বের ছাপ স্পষ্ট। ছেঁড়া ফাটা জামাটা দেখে সহজেই অনুমান করা যায় তার হয়তো আর পোশাক পরিবর্তনের কোনো প্রয়োজনই নেই। ধিকি ধিকি জ্বলতে থাকা চোখ 2টির মাঝে প্রাণের লেশ মাত্র নেই। হঠাৎ সে মাটি থেকে উঠে দাঁড়ালো, ভাঙা পাঁচিলে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে একবার হাত নাড়ালো। রাতের আলো আঁধারিতে হঠাৎ নিচে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল যেন। মাটি থেকে খানিকটা উপরে সে হাওয়ায় ভাসতে লাগলো। এবার তার সজারুর কাঁটার মতো খাঁড়া হয়ে থাকা চুলগুলোর মধ্য থেকে দেখা দিল একটি ক্ষীণ রক্তের ধারা। ঘাড়টা একবার হেলিয়ে সে ফিস ফিস করে বলে উঠল, ছাদের কার্নিশে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি এবার তার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে উঠল, এবার সে বারান্দায় দাঁড়িয়ে থাকা সেই মহিলার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে নিচের দিকে লাফ মারতে যেতেই হঠাৎই সেই নারী শরীরটা এক লাফে শক্ত করে তার হাত 2টি চেপে ধরল। শূন্যে দোল খেতে থাকা সেই শরীরটি সেই অবস্থাতেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। এবার ধীরে ধীরে সেই ছেলেটা ছোট্ট শরীরটাকে টেনে হিঁচড়ে ছাদে শুইয়ে দিয়ে সেই মহিলাটা জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তার শরীরে আর বিন্দুমাত্র ক্ষমতা নেই যে উঠে দাঁড়াবে। অত্যধিক স্নায়বিক উত্তেজনায় তার নাক থেকে বেরিয়ে এলো 2 ফোঁটা রক্ত। শিশু মন ভোলানোর জন্য আমরা কত কিছুই না চেষ্টা করে থাকি। তার মধ্যে এক অন্যতম উদাহরণ হচ্ছে কোনো কাল্পনিক চরিত্রকে তাদের চোখের সামনে জীবিত করে তোলা। এবার ধরুন সত্যি তাদের চোখের সামনে শুধু নয়, বাস্তবে এমনই কোনো কাল্পনিক চরিত্র জীবিত হয়ে উঠল, তখন কি হবে? শুনতে থাকুন আজকের গল্প। লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে জুজু এসেছে। অঞ্জনা,
ওই অঞ্জনা, তুমি তুমি ছাদে কি করছো এত রাতে? বাবু, তুই এক্ষুনি গিয়ে আমার ফোন থেকে ডাক্তার আঙ্কেলকে একটা কল লাগা। ততক্ষণে আমি তোর মাকে নিয়ে যাচ্ছি। অজ্ঞান হয়ে থাকা শরীরটিকে পাঁজা কোলা করে এক দীর্ঘ বলিষ্ঠ পুরুষ ধীরে ধীরে নিয়ে চলল শোবার ঘরের দিকে। কথাগুলো যার উদ্দেশ্যে বলা, সেই বছর 6 ছেলেটি ততক্ষণে নিচে নেমে গিয়ে তার বাবার ফোন থেকে একটা নাম্বার ডায়াল করল। ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো এক কঠিন পুরুষালী গলা। হ্যাঁ বলুন তন্ময় বাবু, এত রাতে ফোন করলেন যে? কোনো সমস্যা হয়েছে নাকি? ফোনের এই প্রান্ত থেকে শোনা গেল একটি বছর 6 বাচ্চা ছেলের গলা। ডাক্তার কাকু, আমি কল্লোল বলছি। বাবা তোমায় কল করতে বলল। আজ মাম্মামকে আবারও ছাদে পাওয়া গিয়েছে অজ্ঞান অবস্থায়। ততক্ষণে তন্ময় কল্লোলের হাত থেকে ফোনটি এক প্রকার ছিনিয়ে নিয়ে বলে উঠল, ডাক্তারবাবু, আপনি দয়া করে একবার আমাদের বাড়িতে আসুন। জানি এই মাঝরাতে আপনাকে বিব্রত করা আমার মোটেই উচিত হচ্ছে না, কিন্তু আমি নিতান্তই অসহায় বোধ করছি। ওকে ওকে, কাম ডাউন তন্ময় বাবু, আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি এই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। আপাতত আপনি আপনার স্ত্রীকে একটু নুন চিনি শরবত করে খাইয়ে দিন। এটা গ্লুকোজের কাজ করবে, ফলে ধীরে ধীরে তার ব্লাড প্রেশার স্বাভাবিক অবস্থায় আসবে এবং তিনি খানিকটা ধাতস্থ হবেন এর ফলে। আর এই সমস্যা তো প্রথম নয়। যাকে আপনাকে তো তখন আমি পই পই করে বারণ করেছিলাম যে ওই বাড়িটা আপনারা ছেড়ে দিন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। ফোনের এই পার থেকে শোনা গেল তন্ময়ের আকুতি ভরা কণ্ঠস্বর। ডাক্তারবাবু, যেটা হয়ে গিয়েছে সেটা তো আর বদলাতে পারবো না। তবে আমার এই জেদের কারণে যদি আমার স্ত্রী এবং ছেলের কোনো রকম ক্ষতি হয়, তাহলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি আমার ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে সমস্ত সঞ্চয়, কোম্পানির শেয়ার সমস্ত কিছু বিক্রি করে এই বাড়িটা কিনেছি। আমার স্টার্ট আপ কোম্পানি এত বড় একটা ক্ষতির মুখে পড়েছিল বলেই তো আমি বাধ্য হয়েছিলাম সল্টলেকের ওই ফ্ল্যাটটা ছেড়ে দিতে। দীর্ঘদিন কাজ করে যেটুকু জমাতে পেরেছি সেসব দিয়েই তো বর্ধমানে এই গৌরহাটির বাড়িটা কিনেছি। পুরনো জমিদার বাড়ি ঠিকই, তবে প্রায় 8 বিঘে জমির ওপর এমন একটা প্রাসাদের মতো বাড়ি পেয়ে আমি আর বেশি কিছু ভাবতে পারিনি, সত্যি বলছি। কারণ সেটা যে এককালে আমাদেরই বাড়ি ছিল। তাছাড়া এই বাজার এমন একটা বাড়ির দাম যা, সেটা আমি সারা জীবনেও কিনতে পারবো কিনা সন্দেহ আছে। তাই রিয়েল এস্টেটের ব্যবসায়ী শর্মাজির কাছে এমন একটা প্রস্তাব আমি নাকচ করতে পারিনি। ডাক্তারবাবু, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। ফোনটা কেটে যেতেই চিন্তাগ্রস্ত মুখে খানিক বসে রইলেন ডাক্তার অধীর রঞ্জন মজুমদার। অধীর রঞ্জন এই পরিবারটিকে বড়ই স্নেহ করেন, তবে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি। প্রথম যেদিন তন্ময় মণ্ডল এবং তার স্ত্রী অঞ্জনা তাদের একমাত্র ছেলে কল্লোলকে তার চেম্বারে নিয়ে এসেছিলেন, সে দিনটা তিনি আজও ভুলতে পারেননি। ছেলেটি একটি বিরল মানসিক রোগে আক্রান্ত, যার নাম স্পেলড পার্সোনালিটি ডিসঅর্ডার। তারই সাথে মাঝে মধ্যে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে সে। গৌরহাটির এই বাড়িতে ওঠার পর থেকেই সে অনুভব করে যে এই বাড়িতে সে একা নয় মোটেই। তার মনে হয় তারই বয়সী আরেক ছেলের অস্তিত্ব। সে তার সাথে খেলা করে, দিনরাত গল্প করে, অথচ তাকে আজ পর্যন্ত কেউ চোখেই দেখেনি। মাঝে মাঝে তার ঘর থেকে মাঝরাতে শোনা যায় হাসির আওয়াজ। আসলে এই ধরনের বাচ্চারা একা থাকতে থাকতে নিজের অজান্তে এক কাল্পনিক সঙ্গীকে খুঁজে নেয়। ব্যাপারটা তখনই বাড়াবাড়ির পর্যায়ে যায় যখন কল্লোল তার সারাক্ষণের ছায়া সঙ্গীকে উন্মাদের মতো বাড়ির আনাচে কানাচে খুঁজতে থাকে। সাউন্ড স্ক্যারি, তবে সম্পূর্ণ ব্যাপারটাই তার নিজস্ব কাল্পনিক জগতের বাস্তব রূপান্তর মাত্র। আসলে একাকিত্বে ভোগা মানুষগুলো এইভাবে তাদের তৈরি করা চরিত্রদের মাঝে বাঁচতে চায় সবসময়। তন্ময় এবং অঞ্জনা দুজনেই বর্ধমান শহরের একটি বেসরকারি টেলিকম সংস্থায় কর্মরত। কর্মব্যস্ততায় তাদের একমাত্র ছেলেকে তারা মোটেই সময় দিতে পারেন না। আজকালকার দিনে স্বাভাবিকও বটে, কারণ মূল্যবৃদ্ধির দিনে একজনের উপার্জনে যে সংসার চলে না। তন্ময়ের আগে একটি নিজস্ব স্টার্ট আপ কোম্পানি ছিল। কিছু মাস আগে ব্যাংকের ঋণ চুকিয়ে উঠতে না পারায় এবং একই সাথে কোম্পানির একটি বিরাট অঙ্কের লোকসানের মধ্যে পড়ায় তাদের সল্টলেকে 3 BHK ফ্ল্যাট, গাড়ি এবং গোটা অফিসটা চলে যায় ব্যাংকের তত্ত্বাবধানে। সামান্য সঞ্চয় দিয়ে তাদের এই বাড়িটা কেনা। আর তারপরেই তো চিন্তার জাল ছিন্ন হল যখন তার হাতে ধরে থাকা মুঠো ফোনটি আবারও একবার সশব্দে বেজে উঠল। সে শুনতে পেল কোনো এক অপার্থিব কণ্ঠে একটি স্বল্প বয়সী ছেলে
বিড়বিড় করে একটা ছড়া উড়ে চলেছে। চুচুর পেটে বড়ই খিদে, রক্ত দিয়ে আঁশ মেটে না, কচি শরীরের মাংস খেতে চুচু আসে ফিরে ফিরে। ডাক্তার, তুই কিচ্ছু করতে পারবি না। প্রথমে কল্লোলকে নিয়ে যাবো আর তারপর অঞ্চনাকে। এই বাড়িতে ভুল আসিস না। তোর ছেলেকেও নিয়ে যাবো। কে তুমি? মাঝরাতে ফোন করে এমন রসিকতা করার মানেটা কি? ওই প্রান্ত থেকে বিপ বিপ শব্দে ফোনটা কেটে যেতেই সে দেখতে পেল ফোনের স্ক্রিন থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে একটি অচেনা নাম্বার। চকিতে তার ঘরের সংলগ্ন আরেকটি ঘর থেকে ভেসে আসে একটি বাচ্চা ছেলের তীব্র আর্তনাদ। হ্যাঁ, বিজয়! এ যে বিজয়ের গলা! এক ছুটে তিনি নিজের ঘর থেকে গেলেন সেই আওয়াজের উৎস সন্ধানে। ঘরে ঢুকে তিনি দেখতে পেলেন তার 10 বছরের ছেলে বিজয় জানলার দিকে মুখ করে বিছানার এক পাশে বসে রয়েছে। জানলা দিয়ে বয়ে আসছে উত্তরের ঠান্ডা বাতাস। তার কাঁধ অবধি বিস্তৃত চুল এলোমেলো হাওয়ায় উড়ছে। ঘরে ঢুকেই তিনি টের পেলেন এক গা গুলিয়ে ওঠা পচা দুর্গন্ধ যেন তার নাকে ঝাপটা মারল। ধীরে ধীরে তিনি নাকে হাত দিয়ে তার দিকে খানিক এগিয়ে যেতেই হঠাৎ ঠান্ডা মেঝেতে কোনো পিছল বস্তুর উপর পা পড়তেই সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। কোনো ক্রমে উঠে বসে সে হাতে লেগে থাকা সেই পিচ্ছিল তরলের দিকে তাকিয়ে আতঙ্কে অস্ফুট আর্তনাদ করে উঠলেন। রক্ত! এত রক্ত এখানে এলো কিভাবে? নিজের মনে কথাগুলো বলতে বলতে বিছানার পাশে রাখা ড্রেসিং টেবিলের কোণ ধরে উঠে দাঁড়িয়ে তিনি বিজয়ের দিকে এগিয়ে গেলেন। বিজয় তখনও ঠায়ে বসে রয়েছে সেই একইভাবে। ঘরের ভেতর যে এত কিছু ঘটে গেল, তার বাবা পা পিছলে মাটিতে পড়ে গেল, সেই বিষয়ে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই বিজয় ধীরে ধীরে মাথাটাকে এক ঝটকায় পিঠের দিকে ঘুরিয়ে দিল। অধীর রঞ্জন দেখলেন বিজয়ের আড়াআড়িভাবে কানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কোনো ধারালো কিছুর দ্বারা কেউ চিরে দিয়েছে যেন। ওপরের পাটিতে দেখা যাচ্ছে সারি সারি সরু তীক্ষ্ণ দাঁত, 2 হাতে তালু কালো লোমে ঢাকা, তার হাতের নখগুলো বাঁকানো, তীক্ষ্ণ ধার ছুরির ফলার মতো ধারালো সেই নখ। জিভটা দিয়ে ঠোঁট দুটো একবার চেটে নিল সে। এরপর সেই অবস্থাতেই তার ধারালো নখগুলো পেটের চামড়াটা এক ছটকায় টেনে ধরে পেটের মধ্যে থেকে টেনে বের করে আনল নাড়ি ভুঁড়ি। হাত দুটো মুখের সামনে এনে অধীরের দিকে তাকিয়ে পৈশাচিক কণ্ঠে বলে উঠল, চুচু এসেছে, চুচু চুচু আমার শরীরের মাংস চাইছে। দেখো বাবা, এই দেখো আমি তাকে কেটে দিয়েছি। তুমি তো বলতে আর তো দুস্থ রোগীদের সেবা করতে। তুমি এই বর্ধমানের নাম করা সার্জন, তাই না? আমি যে তোমায় নিয়ে গর্ব করতাম বাবা। স্কুলের সকলকে বলতাম ইউ আর দ্য বেস্ট বাবা। কিন্তু না, আর না। চুচু বলেছে এরপর থেকে আমি তার সাথেই থাকবো। ওই যে দেখো না, ও আমায় ডাকছে। ওর বড় খিদে বাবা, ওর বড় খিদে। এরপর সে চক্রটি নিমেষে সেই পেট থেকে বের হয়ে যাওয়া নাড়ি ভুঁড়ি এবং যকৃৎ পরম আশ্লেষে চিবোতে লাগলো। তার ঘাড়টা একদিকে কাত হয়ে গেল। মাথার চুলগুলো সজারুর কাঁটার মতন খাড়া। চোখের হলদেটে মণি দেখে মনে হলো কোনো হিংস্র সাপদ যেন তার শিকারকে পরম তৃপ্তিতে ভক্ষণ করে চলেছে। হঠাৎ করেই বুকের বাম পাশে একটা তীব্র ব্যথা অনুভব করলেন অধীরবাবু। ধীরে ধীরে তিনি বিছানায় লুটিয়ে পড়লেন। তার যন্ত্রণা ক্লিষ্ট চোখ দুটি বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল তার ছেলের দিকে। সম্পূর্ণভাবে জ্ঞান হারানোর আগে তিনি কানের কাছে শুনতে পেলেন একটি কিশোর বালকের ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর, আধ বোঝা চোখে তিনি দেখলেন তার ছেলে বিজয়ের শরীরও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এবং সেখান থেকে এক ঝাঁক কালো ধোঁয়ার আস্তরণ ধীরে ধীরে বাইরে বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল। পড়ে রইল 2টি দেহ, একটি অধীর রঞ্জনের এবং অপরটি বিজয় রাত খাওয়া রক্তাক্ত মৃতদেহ। মেঝেতে পড়ে থাকা মোবাইলটি সশব্দে বেজে উঠল। মোবাইল স্ক্রিনে ফুটে উঠল একটি চেনা নাম্বার, তন্ময় বাগচি। তার ফোনে আবারও কল ঢুকছে, কিন্তু
সেই ফোন ধরে কথা বলার মতো অবস্থা তার আর অবশিষ্ট নেই, হয়তো আর কোনোদিনও হবেও না। অন্ধকার জগতের সাথে আমাদের দ্বিমাত্রিক জগতের যোগসূত্র একই সুতোয় গাঁথা। অতীত এবং বর্তমানের মাঝে এই সমান্তরাল সীমারেখা জুড়ে অবস্থিত সময় ঢেউ বা টাইম ওয়েভ। সেই সূত্র ধরেই অন্ধকার জগতের বাসিন্দাদের আমরাই নানাভাবে প্ররোচিত করি কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহ্বান জানাই আমাদের জগতে। ছোটবেলা থেকেই আমরা প্রত্যেকেই কম বেশি একটি শব্দের সাথে পরিচিত, সেটি হচ্ছে জুজু। আমাদের ছোটবেলায় বাড়ির বড়রা তাদের কথার অন্যথা করলেই বলতো জুজু এসে আমাদের শরীর থেকে রক্ত শুষে নিয়ে শরীরের মাংস খেয়ে তার ক্ষুধা নিবৃত্তি ঘটাবে। তবে কে এই জুজু? আমরা তন্ত্র পুরাণে যে হাকিনী, ডাকিনী, পিশাচিনী কিংবা প্রেতাত্মার বর্ণনা শুনেছি কিংবা পড়েছি, তাদের মধ্যে তো জুজু বলে কোনো অপদেবতা বা ভূত প্রেতের কোনো উল্লেখ নেই। তাহলে বাংলার ঘরে ঘরে বহুল প্রচলিত এই জুজু ঠিক আসলে কে? কেন সে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নৃশংসভাবে হত্যা করে? কেন তার পৈশাচিক আস্ফালন শুধুমাত্র অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ওপরই প্রযোজ্য? প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জুজুর কথা কেন বলা হয়েছে? আসুন আজ জেনে নিই এই জুজুর ইতিবৃত্ত এবং আজকের এই ঘটনার সূত্রপাত ঠিক কিভাবে ঘটেছিল। কলকাতা শহরের এক আধুনিক সভ্য সমাজে বাস করা একটি গোটা পরিবার, তাদের শুভাকাঙ্ক্ষী ডাক্তার অধীর এবং তার ছেলের শেষ পরিণতি ঠিক কি হয়েছিল, কিভাবে এই জুজুর শিকারে পরিণত হয়েছিল তারা সকলে, সেটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 2 মাস পেছনে। কি গো, আজ অফিস যাবে না? এত সকাল হয়ে গেল অথচ ঘুমিয়ে আছো যে। ওঠো। এদিকে তোমার ছেলে কল্লোলের আজ ক্লাস টেস্ট, মনে আছে তো? তাকে স্কুলে ড্রপ করে তুমি অফিসে বেরিয়ে যেও। আমারও একটা প্রেজেন্টেশন রয়েছে, তারপর ক্লায়েন্ট মিটিং। উফ, আর পারা যাচ্ছে না। এই শুনছো, উঠে পড়ো লক্ষ্মীটি। অঞ্জনার কথা শুনে চোখে মুখে খানিক বিরক্তি প্রকাশ করে তন্ময় বলে উঠল, আর একটু ঘুমোতে দাও প্লিজ। কাল সারা রাত জেগে আমি আমাদের স্টার্ট আপ বিজনেসের ভেন্যু তৈরি করেছি। আজ অনেকগুলো ইন্টারভিউ নেওয়ার আছে, তারপর বোর্ড মিটিং। থার্ড পার্টি পেরোলে টেলিকম ইন্ডাস্ট্রির কাছ থেকে টেন্ডার কিনে এই কোম্পানিটা চালু করেছি। মানুষ ধীরে ধীরে আমাদের বিশ্বাস করে এগিয়ে আসছে, আমাদের কোম্পানির শেয়ার কিনছে। মাই ডিয়ার অঞ্জু, আমার ঘাড়ে প্রচুর দায়িত্বের বোঝা, বুঝতেই তো পারছো। আজ প্লিজ তুমি ওকে স্কুলে ড্রপ করে দিও। আমি বাড়ি থেকে একটু দেরি করেই বেরোবো, কিছু কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো শেষ করতে হবে। ব্যাংক থেকে যে লোন নিয়েছিলাম তার একটা কিস্তি শোধ করতে হবে, তারপর গাড়ির ইএমআই, এই ফ্ল্যাটের ইএমআই সব পড়ে আছে। আজই যে জমা দেওয়ার শেষ দিন। আজ একটা ক্লায়েন্ট আমাদের 60% শেয়ার কিনবেন বলেছেন, সেটা পেয়ে গেলে বাকিগুলো শোধ করে দেবো। তন্ময়, আই নো ইটস আ ভেরি স্ট্রেসফুল অ্যান্ড বিজি ডে ফর বোথ অফ আস, কিন্তু ছেলেটা তো আমার একার নয়, তাই না? তার উপরেও তো তোমার কিছু দায়িত্ব রয়েছে। বিছানায় আতশোয়া অবস্থাতেই বিছানার নিচে হাত বাড়িয়ে গোল্ড ফ্লেক কিং এর প্যাকেট থেকে একটি সিগারেট ঠোঁটে গুঁজে তাতে অগ্নি সংযোগ করে এক মুখ ধোঁয়া ছেড়ে তন্ময় বলে উঠল, ও ডার্লিং, কাম অন, ডোন্ট বি সো সিলি। সামান্য একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি করলে এর সমাধান হবে? তার চেয়ে বরং আমি রতনকে বলে দিচ্ছি, সে তাকে স্কুলে পৌঁছে দিয়ে সোজা ফ্ল্যাটে চলে আসবে। তুমি তোমার গাড়িটা নিয়ে বের হয়ে যাও। ইটস ভেরি সিম্পল ডিয়ার। তারপর আমি আমার হাতের কাজগুলো সেরে অফিসে চলে যাব। তোমার যা খুশি তুমি তাই করো, আমার আর কিছু বলার নেই। ছেলেটার ক্লাস টেস্ট, আমরা কেউ না গেলেও ভরসা পাবে। ডোন্ট বি সো ফুলিশ অঞ্জনা। কল্লোল ইজ গ্রোয়িং আপ। সে এখন আর ছোট নেই, নিজের ভালো মন্দ তাকেই বুঝতে হবে। পাপা, মাম্মা, আমি রেডি। তোমরা আমায় স্কুলে নিয়ে যাবে না? আজ আমার ক্লাস টেস্ট। তাদের এই দাম্পত্য কলহের মাঝে কখন যে গুটি গুটি পায়ে বছর 6 ছেলে
কল্লোল স্কুল ইউনিফর্ম পরে তাদের ঘরে এসে প্রবেশ করেছে সেটা কেউ লক্ষ্য করেনি। অঞ্জনা কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, আজ আমরা দুজনেই খুব ব্যস্ত থাকবো বাবা। আমায় আর তোমার পাপাকে অনেক কাজ করতে হবে। আজ তোমায় রতন কাকু স্কুলে পৌঁছে দেবে, কেমন? বি আ ব্রেভ বয় মাই সান। তুমি এখন বড় হয়ে গেছো না? আর বড় হয়ে গেলে তো একা একা স্কুলে যেতে হয়। কিন্তু মাম্মাম, তুমি তো প্রমিস করেছিলে বলো যে পরীক্ষার দিন আমার সাথে যাবে, তাহলে আজ কেন এমন করছো? তন্ময় ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে কল্লোলের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি আর তোমার মা সারাদিন ব্যস্ত থাকি। অফিসের কাজ, বাড়ির কাজ সবটাই আমাদের দুজনকে সামলাতে হয়। তাই আমি চাই তুমি এই বয়স থেকেই স্বাবলম্বী হয়ে ওঠো, নইলে বড় হবে কি করে বলো? এনিওয়ে, গেট রেডি মাই বয়। যাও, গিয়ে ব্রেকফাস্ট করে রতন আঙ্কেলের সাথে গাড়িতে করে স্কুলে চলে যাও, কেমন? অ্যান্ড পাপা উইল প্রমিস ইউ, তুমি যদি এক্সামে 90% মার্কস নিয়ে আসো তাহলে তোমায় লেটেস্ট এক্সবক্স গেমিং কনসোল উপহার দেব। সত্যি পাপা? পিঙ্কি প্রমিস? তন্ময় একগাল হেসে কল্লোলের মাথার চুলগুলো সস্নেহে এলোমেলো করে বলল, পিঙ্কি প্রমিস। এবার যাও, দেরি হয়ে যাচ্ছে যে। আর হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না ক্লাসে গিয়ে, ম্যামের বাধ্য হয়ে থাকবে, নইলে কি পাপা? একটা রহস্যময় হাসি মুখে এনে ভ্রু চোরা খানিক কুঁচকে তন্ময় বলে উঠল, যেসব বাচ্চারা বাবা মা কিংবা টিচারের অবাধ্য হয় তাদের জুজু নিয়ে চলে যায়। জুজু কে পাপা? জুজু যে ঠিক কে আমিও জানি না, তবে আমি যখন তোমার মতো ছোট্ট ছিলাম, যখন ভাত খেতে চাইতাম না বা দুষ্টুমি করতাম, তখন আমার মা বলতো জুজু আসবে এবং সে এসে আমাকে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। তাই সবসময় লক্ষ্মী হয়ে থাকবে, কেমন? তন্ময়, তুমি আবার এসব গাল গল্প শুরু করলে? জানো তো ওই এমনিতেই ভীতু প্রকৃতির ছেলে, এসব বললে কি আর রক্ষে থাকবে? তারপর দেখবে রাতের বেলা নিজের ঘর ছেড়ে এসে আমাদের মাঝে শুয়ে থাকবে। ডার্লিং, কাম অন, এখনো ছোট। এমনিতে সল্টলেক সিটির এই ঝাঁ চকচকে অত্যাধুনিক শহরে জুজুর মতো ভয়ঙ্কর এক বিভীষিকা, কিংবা বলা ভালো আমাদের ছোটবেলার ত্রাস আসতেই তো ভয় পাবে। তাছাড়া এই কিংবদন্তি জুজু নামে স্পিসিসের কোনো অস্তিত্ব যেখানে অবাস্তব, সেখানে দাঁড়িয়ে তার ব্যাপারে আলোচনা করা, তার আগমন বার্তা নিয়ে মাথা ঘামানো সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। যাকে ছাড়ো সেসব, আমি স্নানে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি স্নানে যাও, আমিও বরং অফিসের উদ্দেশ্যে রওনা হই। আই এম গেটিং লেট। তাদের এই সুদৃশ্য অ্যাপার্টমেন্টের গেটে গাড়ির হর্নের আওয়াজ শুনে বুঝতে পারল কল্লোলকে নিয়ে তাদের ড্রাইভার স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। মুচকি হেসে নিজের মনেই বলে উঠল তন্ময়, বেস্ট অফ লাক বেটা। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের 6 তলার বাথরুমের বাথটাবে শরীরটা ডুবিয়ে দিতেই তন্ময়ের দেহ মনে ফুটে উঠল এক চরম প্রশান্তি। বিশাল কাঁচের জানলা দিয়ে দেখা যাচ্ছে গোটা শহরটিকে। সত্যি, গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে এরকম একটা ফ্ল্যাট রেন্ট নেওয়া কি কোনোদিনও সম্ভব হতো, যদি না সে কয়েক বছর আগে তার কর্পোরেট সেক্টরের কাজটা ছেড়ে দিয়ে নিজের সমস্ত জমা পুঁজি বিনিয়োগ করে নিজস্ব স্টার্টআপ কোম্পানিটা না খুলত। আসলে চিরাচরিত প্রথায় দাসত্বের বন্ধন কেই বা চায়? এক মুক্ত, শৃঙ্খল মুক্ত জীবন যে সকলেরই কাম্য। সারা শরীর জুড়ে জড়িয়ে পড়েছে সুগন্ধি সাবানের ফেনা। চোখ দুটো বন্ধ করে সে ভেবে চলেছিল তার অতীত জীবনের নানান স্মৃতি। বর্ধমানের গৌরহাটি গ্রামের ওই জমিদার বাড়ি ছেড়ে ভাগ্যের অন্বেষণে কলকাতায় চলে আসা কি 4টিখানি কথা ছিল। ছোটবেলায় এক দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা গেছিলেন। থাকার মধ্যে ছিল আতপাগল একটা ছোট ভাই। সে তো সেই ছোটবেলাতেই। সে যাকে পুরনো কথা ভেবে লাভ নেই। বাড়িটা স্থানীয় একজনের কাছে বিক্রি করে চলে এসেছিল সে। কয়েকদিন নিজের মাসির বাড়িতে থেকেই বিটেক ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল। কলেজেই আলাপ তার অঞ্জনার সাথে, অতঃপর প্রণয় এবং বিবাহ। হঠাৎ করে সশব্দে ফোনটা বেজে উঠতেই
তার সম্বিত ফিরল। চোখে মুখে লেগে থাকা সাবানের ফেনা কোনো ক্রমে 2 হাত দিয়ে পরিষ্কার করে হাতড়ে হাতড়ে তার ফোনটা খুঁজতে লাগল। খানিক সময় পরেই সেটি বাথটাবের পাশে খুঁজে পেল। ফোনটা কানে নিতেই শুনতে পেল কেউ যেন ফিস ফিস করে অদ্ভুত ভাষায় ছড়া কেটে চলেছে। তন্ময় কান পেতে শুনতে পেল বারংবার কেউ যেন একই ছড়ার লাইন বলছে। ছোট্ট সরে মাটির তলায় কুইয়ের ঢিবি, শরীর জুড়ে রক্তস্রোত, জুজুর নাই কোনো দোষ। চিনতে পারো আমায়? তোমায় যে আসতেই হবে। আর কত পালাবে তুমি? পথ তো এবার বন্ধ। আমায় তুমি আবার ডেকে তুলেছ, ঠিক ঠিক যেভাবে সেদিনও ডেকে এনেছিলে। ফোনটা কখন যেন নিজে থেকেই কেটে গিয়েছিল, তন্ময় খেয়ালও করেনি। ঠিক সেই সময় তার ফোনে আরেকটি নোটিফিকেশন ঢুকল, একটা ইমেল, যাতে লেখা ছিল যে মাল্টিন্যাশনাল টেলিকম কোম্পানির সাথে তার স্টার্টআপ কোম্পানির টাই আপ করার কথা ছিল, তারা মিটিং ক্যান্সেল করেছে। মেলটি দেখে সে টলমলো পায়ে বাথটাব থেকে উঠতে গেল। হঠাৎ কিসের এক টানে সে আবারও সেই বাথটাবের জলে মুখ থুবড়ে পড়ে গেল। কেউ যেন বাথটাবের মধ্যে থেকে প্রবল আক্রোশে তার মাথাটা জলের নিচে চেপে ধরেছে। দুটো ছোট ছোট হাত শক্ত করে তাকে চেপে ধরে রেখেছে। নাক মুখ থেকে ঢুকে আসছে সাবান গোলা জলের ধারা। সে এক ফোঁটা বাতাস নেবার জন্য ছটফট করতে লাগলো। পা দুটো তীর তীর করে কাঁপছে। ধীরে ধীরে তার শরীরটা নিস্তেজ হয়ে জ্ঞান শূন্য অবস্থায় লুটিয়ে পড়ল। চোখের ঘোলাটে দৃষ্টি মেলে সে দেখতে পেল একটি কিশোর বালকের আবছা অবয়ব। তার উস্কো খুস্কো চুলগুলো সজারুর কাঁটার মতন খাড়া, অস্থি চর্মসার, শরীরে লেগে রয়েছে পাতলা চামড়ার আস্তরণ। তার ঘাড়টা একদিকে কাত করে হেলিয়ে দিয়ে কঙ্কালসার 2 হাত দিয়ে তার মাথার চামড়া টেনে ধরল। তন্ময় দেখতে পেল সেই মাথার মাঝখানটা ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে মস্তিষ্কের ঘিলু এবং লাল অংশটি। সেখান থেকে টপ টপ করে মাটিতে পড়ছে ফোঁটা ফোঁটা রক্তের ধারা। কান এঁটো করা একটা হাসি হেসে সে বলে উঠল, চুচু এসেছে, চুচুর বড় খিদে। জ্ঞান হারানোর আগে তন্ময় দেখতে পেল সেই আবছা অবয়বটি ধীরে ধীরে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে মিলিয়ে যাচ্ছে। এরপরই তাদের জীবনে শুরু হতে থাকে একের পর এক কালো অধ্যায়, যার নামাঙ্কিত শিলমোহর কোনো এক বেনামি চিঠি মারফত যখন তাদের কাছে এসে পৌঁছল তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ব্যবসায় এত বড় একটা লোকসান, হসপিটালের বিল, ব্যাংকের লোন শোধ করতে না পারায় তাদের গাড়ি উঠিয়ে নিয়ে গেল ব্যাংকের রিকভারি এজেন্টরা। ছাড়তে হলো সল্টলেকের বিলাসবহুল অ্যাপার্টমেন্টেও। অঞ্জনা সবেমাত্র কোম্পানি জয়েন করছিল, তাই সেই কোম্পানি থেকে কোনো বড় অঙ্কের লোন স্যাংশনও করতে পারেনি সে। অতঃপর বর্ধমানের একটি টেলিকম সংস্থায় কাজ পেয়ে তারা কলকাতা ছাড়ল। বলা ভালো, ছাড়তে বাধ্য হলো। অঞ্জনা, আমরা কি এটা ঠিক করছি? এতদিনের পুরনো একটা বাড়ি, যদিও সেটা একসময় আমাদেরই পৈতৃক ভিটে ছিল, সেই একই জায়গায় আবার উঠতে যাচ্ছি। একটা বিষয় ভেবে বড় অদ্ভুত লাগছে জানো। এতগুলো বছর যেই বাড়ি থেকে আমি দূরে থেকেছি, যেই বাড়ি বিক্রি করে দিয়ে কলকাতায় এসে উঠেছিলাম, আজও সেই বাড়ির বর্তমান মালিকানা যার ওপর বর্তায়, তিনি নিজে নাকি সেখানে এক রাতের বেশি বাস করতে পারেননি। কারণ হিসেবে অবশ্য বলেছিলেন যে ওই বিশাল জমিদার বাড়ি মেরামত করতে যা খরচ হবে, সেই খরচায় এখানে নিজস্ব 2 তলা বাড়ি বানানো সম্ভব। কথাটা ভুল কিছু বলেনি। তিনি ইতিপূর্বে সোশ্যাল সাইটে এই বাড়ির বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা এজেন্ট মারফত সেই খবর পাই। তবে সেই দিন তুমি অফিস চলে যাওয়ার পরে আমি আমাদের ফ্ল্যাটের মধ্যে যেই সমস্ত অদ্ভুত বিষয়বস্তু প্রত্যক্ষ করেছি, আমার দৃঢ় বিশ্বাস সেই সমস্ত আমার ভ্রম হতে পারে না। তার
তারপরেই তো একের পর এক লোকসানের ধাক্কা সামলাতে সামলাতে আজ আমি করদব শূন্য ব্যর্থ মানুষ। তোমার চাকরিটা না থাকলে যে কি হতো ভাবতেই আমার গায়ে কাঁটা দেয়। মাঝে এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, এখনকার জমির দামও বেড়েছে, অথচ দেখো সেই সময়ের কিনা দাম অনুযায়ী যিনি এই ভূ সম্পদের মালিক ছিলেন তিনি অত্যন্ত স্বল্প মূল্যে এই বাড়ি আমাদের বিক্রি করছে। এই বিষয়টা আমার কেমন যেন ঠিক হজম হচ্ছে না। সম্পূর্ণ ব্যাপারটাই এখনো ধোঁয়াশা। তন্ময়, প্লিজ কাম ডাউন। জীবনে তো চড়াই উতরাই লেগেই রয়েছে, সব কিছু এত গভীরভাবে ভাবলে চলে বলো? তাছাড়া ওটা তো একসময় তোমারও বাড়ি ছিল, তাই না? গৌরহাটি গ্রামের মেঠো পথে ধুলো উড়িয়ে একটা সাদা মারুতি ভ্যান ছুটে চলেছে পুরনো জমিদার বাড়ির দিকে। পথের দুই ধারে শস্য শ্যামলা ধানের ক্ষেত, মাটির আলপথ, পুরনো ভগ্নপ্রায় মন্দির, এই সব কিছু গভীর মনোযোগ সহকারে দেখে চলেছিল পেছনের সিটে বসে থাকা 6 বছরের এক কিশোর বালক কল্লোল। আসলে কনভেন্টে পড়া কলকাতার মতো এক আধুনিক শহরে বেড়ে ওঠা কিশোর বালকের কাছে এই সব কিছু একদম নতুন। টিভি কিংবা মোবাইল স্ক্রিনের রঙ্গমঞ্চে এই সকল দৃশ্যের সাথে সে পরিচিত হলেও নিজের চোখে দেখার অভিজ্ঞতা এই প্রথম। কল্লোলের দিকে একবার হাসি মুখে চেয়ে নিয়ে অঞ্জনা বলে উঠল, তন্ময়, পৃথিবীর সকল ক্রিয়ার একটা বিপরীতধর্মী প্রতিক্রিয়া রয়েছে। আমাদের কর্মব্যস্ততায় আজ পর্যন্ত আমরা নিজেদের ছেলেকে সময় দিয়ে উঠতে পারিনি। এখনও যে পারবো সে কথা হলপ করে বলতে পারি না, কারণ আমাদের দুজনকেই এই বাড়িতে থিতু হয়ে আবারও কাজে ছুটতে হবে। পুরনো বাড়ি মেরামত করা বাবদ কিছু টাকা আমরা আগাম দিয়েছিলাম জয়ন্তবাবুকে, মানে এই বাড়িটা সেই সময় তোমরা যাকে বিক্রি করেছিলে আর কি। তিনি বোধহয় ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। বাড়িটাকে খানিক বাসযোগ্য করার পর রং করিয়ে সেই বাড়িটার হুলিয়া পাল্টাতে হবে। বাবুকে নতুন স্কুলে ভর্তি করতে হবে। অনেক কাজ এখনো বাকি, বুঝলে মশাই? খানিক অন্যমনস্ক হয়ে বাইরে তাকিয়ে রইল তন্ময়। সে কিছু যেন একটা ভেবে চলেছে। জুজু শব্দের সাথে সে আগেই পরিচিত বটে, তবে সেই দিন তাদের ফ্ল্যাটে যাকে দেখেছিল সে কি তার মনের অলিক কল্পনা? গাড়ির জানলা দিয়ে মৃদুমন্দ বাতাস এসে তার সারা চুলে যেন সযত্নে বিলি কেটে চলেছে। ধীরে ধীরে এক গভীর ঘুমের আবেশে তার দুই চোখ বুজে এলো। তার মনের অন্ধকার প্রকোষ্ঠে সিনেমার পর্দার মতো কিছু দৃশ্য ফুটে উঠল। দাদা, এই দাদা, তুই কোথায় রে? দেখ, খামুখামাকে ভয় দেখাবি না বলে দিচ্ছি, নইলে খুব খারাপ হবে কিন্তু, বলে দিলাম। বিশালাকায় প্রাচীন বাড়িটার উত্তর মহলে একটি থামের আড়ালে দাঁড়িয়ে রয়েছে একটি বছর 7 ফর্সা ছেলে। রোগাটে গড়ন, মাথার চুল সজারুর মতো খাঁড়া, দুষ্টুমি মাখানো চোখে সে দেখে চলেছে তারই বয়সী আরেকটি ছেলে তাকে সারা বাড়িতে পাগলের মতো খুঁজে চলেছে। তারা যেন একই আয়নার প্রতিবিম্ব। তাদের চোখ, মুখ, নাক এবং শরীরের গঠন হুবহু একই ধরনের। মাথার উপর দিয়ে কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে চলে এক রাতচরা পাখি। ওই দাদা, কোথায় রে তুই? তুই না বলেছিলিস সবাই জুজুর সাথে পরিচয় করিয়ে দিবে, কিন্তু কোথায় সে? তাকে তো আমি দেখতেই পাচ্ছি না। কোথায় জুজু? কথাগুলো বলতে বলতে সে এক পা করে হেঁটে চলল উত্তরের বারান্দার রেলিং ধরে সামনের দিকে। বারান্দার এই অংশটা খসে পড়েছে বহু আগেই। বাড়ির ঠিক নিচে পড়ে রয়েছে খসে পড়া সিমেন্টের একটা ভারী অংশ, যার মধ্যে থেকে বেরিয়ে এসেছে ধারালো লোহা। অন্ধকারে পথ খোঁজা দেয়। ধীরে ধীরে জামার ভেতর থেকে থামের আড়ালে দাঁড়িয়ে থাকা সেই বছর 7 ছেলেটি একটি কালো মুখোশ পরে 2 হাতে পায়ে ভর দিয়ে বাইরে বেরিয়ে এলো। মুখ বিকৃত করে কর্কশ কণ্ঠে বলে উঠল, জুজু এসেছে, জুজু এসেছে। ভাঙা রেলিংয়ের ধারে দাঁড়ালো আরেকটি ছেলে, যে এতক্ষণ ধরে তার দাদার খোঁজ করছিল। হঠাৎ পা হড়কে রেলিং বেয়ে শূন্যে 2 হাত আন্দোলিত করতে করতে
অদৃশ্য কোনো অবলম্বন ছুঁতে চাওয়ার এক ব্যর্থ প্রয়াস করে। নিমেষে মাধ্যাকর্ষণের সূত্রকে সত্যি প্রমাণিত করে ধপ করে সেই খসে পড়া সিমেন্টের আস্তরণের মাঝে এক শক্ত ধারালো লোহার বিমের মধ্যে এসে উঠে গেল যেন। ছোট্ট শরীরটার পেট এফোড় ওফোড় করে বেরিয়ে এলো এক লৌহ শলাকা। মাথাটা একদিকে কাঁধ হয়ে পড়ল তার। মাথাটা ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে লাল অংশটা। অস্ফুট স্বরে ওপরের দিকে তাকিয়ে কিছু একটা যেন বলতে চাইছিল সে। ভাঙা পাঁচিলের সামনে দাঁড়িয়ে থাকা তারই প্রতিকৃতির, কিংবা বলা ভালো তারই মুখের আদলে গঠিত আরেকটি বছর সাতেকের ছেলের মুখ থেকে বেরিয়ে এলো এক তীব্র আর্তনাদ। ক্যাচ করে ব্রেক মারতেই এক প্রকার হুমড়ি খেয়ে খানিকটা সামনের দিকে ঝুঁকে পড়ল তন্ময়। বাবু, পুরানো জমিদার বাড়ি এসে গেছে। ফাইনালি। তন্ময়, তুমি আর ড্রাইভার মিলে জিনিসপত্রগুলো নামানোর ব্যবস্থা করো। আমি আর কল্লোল ভেতরে যাচ্ছি, গিয়ে দেখি সেখানকার অবস্থা কেমন। দেখি কেমন ব্যবস্থা করে রেখেছেন তোমার ওই জয়ন্তবাবু। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে মেরামতির কাজ এখনো চলছে। বাড়িটার খানিক অংশে নতুন রঙও লেগেছে বইকি। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এই ভূসম্পদ তার পুরনো প্রভুর কাছে ফিরে যেতে পেরে যেন নতুন রূপে সেজে উঠেছে, এবং তার সকল স্থাপত্য শিল্পের দ্বারা সে তার প্রভুকে স্বাগতম জানাতে প্রস্তুত। আপাতত এটাই আমাদের স্থায়ী ঠিকানা। কি বলো? কখনো যদি আমরা আমাদের আগের অবস্থায় ফিরে যেতে পারি, তবে এই বাড়িতে ভাড়া বসিয়ে আবারও কলকাতায় ফিরে যাব। আমার আগের কাজটাও তো ছেড়ে বর্ধমানের অন্য এক টেলিকম কোম্পানিতে জয়েন করতে হলো। তবে একটা বিষয় আমি ঠিক স্পষ্ট বুঝতে পারছি না তন্ময়, এই বাড়িতে সেই কবে তুমি তোমার বাবা মার অ্যাক্সিডেন্টের পর তোমার মাসির সাহায্যে জয়ন্তবাবুকে বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলে। তবে এত নিরিবিলি জায়গায় অমন একটা বিশাল বাড়িতে ভাড়া বসানো কিংবা বিক্রি করা, অথবা তাদের নিজেদের পরিবার নিয়ে থাকা সম্ভব হয়নি কেন? অঞ্জনার কথা শুনে ভ্রু কুঁচকে কি যেন একটা ভেবে নিল সে। আমার মনে হয় এই নিরিবিলি অঞ্চল শান্তিপ্রিয় ঠিকই, তবে কিছুদিন আগে অবধি যা অবস্থা ছিল বাড়িটার সে তো তুমি জানোই। আমরাই তো টাকা দিয়ে মেরামতির ব্যবস্থা করলাম। তাছাড়া এখান থেকে মূল সড়কের পথটাও বেশ দূরে। ধারে কাছে বাজার বলতে ওই তো গৌরহাটির শ্মশান ছাড়িয়ে খানিক দূরে, সেও প্রায় মাইল খানেক তো হবেই। তবে এইগুলোই প্রকৃত কারণ কিনা সেই বিষয়ে আমিও সঠিক জানি না অঞ্জনা। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ করেই কল্লোল সেই বাড়ির 2 তলার ভাঙা পাঁচিলের দিকে তাকিয়ে কাকে যেন দেখে অঞ্জনার হাত ছাড়িয়ে সেই দিকে হেঁটে চলল। সেটা কারোর খেয়ালই ছিল না। কল্লোল দেখতে পেল পাঁচিলের ধারে দাঁড়িয়ে প্রায় তারই বয়সী একটি বছর সাতেকের ছেলে তাকে হাত নেড়ে ইশারায় কাছে ডাকছে। এতক্ষণ গাড়িতে আস্তে আস্তে পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফ্ল্যাটের পরিবেশ কিংবা সঙ্গী সাথীদের ছেড়ে আসার এক নিদারুণ যন্ত্রণা যে দেহ মনে বিস্তার লাভ করেছিল, এই ছেলেটিকে দেখে এক নিমেষে সেই সকল কষ্ট যেন কোনো এক অদ্ভুত জাদুমন্ত্রে দূর হয়ে গেছে। ধীরে ধীরে জমিদার বাড়ির সিংহ দরজায় ছোট ছোট হাত দুটি দিয়ে একটা ঠেলা মারতে দরজাটা সশব্দে ক্যাঁচ করে খুলে গেল। কল্লোলের নাকে ভেসে এলো একটা মিষ্টি গন্ধ। সে দেখতে পেল যার ডাকে সাড়া দিয়ে সে এই ঘরে এসে উপস্থিত হয়েছে, সে এই মুহূর্তে সিঁড়ির কাছে দাঁড়িয়ে হাসি মুখে তাকেই যেন দেখে চলেছে। ধীরে ধীরে খানিকটা যেন হাওয়ায় ভাসতে ভাসতে সে এগিয়ে এলো কল্লোলের দিকে। এক রাশ কুয়াশা গ্রাস করেছে সেই ছোট্ট শরীরটাকে। তার ঘাড়টা একদিকে কাত করা, মাথার চুল সজারুর কাঁটার মতো খাঁড়া, শরীরে লেগে থাকা একখণ্ড মলিন ছিন্ন ভিন্ন পোশাকে লেগে রয়েছে লাল রক্তের ছিটে। সেই ছেলেটির দিকে তাকিয়ে এইবার কল্লোল বলে উঠল, তোমার কি কোথাও লেগেছে? তোমার জামায় তো রক্ত কেন? সেই ছেলেটি তাকে হাতের ইশারায় কাছে ডেকে ফিস ফিস করে এক অপার্থিব গলায় বলে উঠল, জুজুর বড় লেগেছে। জুজু খুব একা। তুমি আমার বন্ধু হবে কল্লোল? হবে? হব, কেন হব না?
জানো, কলকাতায় আমার কত বন্ধু, কিন্তু পাপা আর মাম্মাম আমায় জোর করে স্কুল ছাড়িয়ে এখানে নিয়ে আসলো। আমি তো প্রথমে আসতেই চাইনি, কিন্তু কি করবো বলো, বাবা বলে দুষ্টুমি করলে বা জেদ করলে নাকি জুজু এসে ধরে নিয়ে যায়। তুমি কি জুজু, যার কথা আমার বাবা বলে? কল্লোলের সরলতা মাখানো দুই চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে বলে উঠল, জুজু, আমি তো জুজু, আমি তো তোমাদের এখানে ডেকে এনেছি কল্লোল। আমি যে বড় একা, কেউ নেই আমার। এই গোটা বাড়িতে একা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে জানো, তাই আমি তোমাদেরকে ডেকে এনেছি। আসলে আমায় যে কেউ ভালোই বাসে না, সবাই আমায় দেখা তো দূর, আমার কথা বলতেই ভয় পাচ্ছে। সেই কবে এখানে আটকে পড়েছি, তারপর থেকে আর বেরোতেই পারি না। আর কষ্ট পেও না, আমি এসে গেছি না, আজ থেকে আমরা বন্ধু। সারল্য মাখানো এক হাসির রেখা মুখে টেনে এইবার কল্লোল তার ছোট্ট একটি হাত দিয়ে সেই অবয়বটির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফ্রেন্ডস। সেই ছেলেটির জলজল করতে থাকা দুই সাদাটে চোখের কোণায় দেখা দিল এক তীব্র উল্লাস। কান এঁটো করা এক হাসি হেসে সে বলে উঠল, জুজু বন্ধু হতে পারে, তবে জুজুর যে একটা শর্ত আছে। জুজুর কথা তুমি কিন্তু কাউকে বলতে পারবে না, এমনকি নিজের মা বাবাকেও না। প্রমিস? কি প্রমিস? পিঙ্কি প্রমিস। তবে তোমায় যদি আমার পাপা বা মাম্মাম দেখতে পায় তাহলে কি হবে? হাওয়ায় ভাসতে থাকা সেই ছোট্ট ছেলেটি এবার খিলখিল করে হেসে উঠে বলল, জুজু না চাইলে যে জুজু দেখা দেয় না কল্লোল। জুজু যখন যাকে দেখা দেয় তাকে জুজু তার সাথে নিয়ে যায়। তুমি আমার সাথে যাবে তো কল্লোল? কি হলো, যাবে তো? প্রত্যুত্তরে কল্লোল কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় ঘরের ভেতর থেকে এক গম্ভীর পুরুষালী গলার আওয়াজ ভেসে এলো, আরে কল্লোল বাবু যে, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছো? কল্লোল দেখতে পেল এক মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ করেই যেন মাটি ফুঁড়ে তার সামনে উদয় হয়েছেন। ভদ্রলোকের মাথা জোড়া বিস্তৃত টাক, স্থূলকায় ভারী শরীর, নাকের নিচে ছোট করে ছাঁটা গোঁফ, পরনে সাদা পাঞ্জাবি এবং পাজামা। তার দিকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে কল্লোল বলে উঠল, একা কোথায়? আমি তো জুজুর সাথে কথা বলছিলাম আঙ্কেল, ওই তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, তাকে দেখতে পাচ্ছেন না? ভয়ার্ত চোখে সেই ভদ্রলোকটি কল্লোলের দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকিয়ে দেখল স্থানটি শূন্য। বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে এবার সে বলে উঠল, কল্লোল, এই বাড়িতে এই মুহূর্তে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আর জুজু বলে এখানে কেউ থাকেই না তো। তুমি মনে হয় ভুল দেখেছো, বুঝলে তো? কল্লোল, এই কল্লোল, কোথায় তুই? উফ, এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। আমাদের কথার মাঝে কখন যে গাড়ি থেকে একা একা নেমে চলে গেছিল বুঝতেই পারিনি। ঘরের দরজাটা দেখছি হাঁ করে খোলা, মনে হয় ও ঘরের ভিতরেই গেছে। মহিলা কণ্ঠের আকুতি মিশ্রিত ডাক কানে যেতেই ভেতরে থাকা ব্যক্তিটি এইবার শশব্যস্ত হয়ে দরজার বাইরে বেরিয়ে এসে হাত নেড়ে বললেন, আরে চিন্তা করবেন না ম্যাডাম, আপনার ছেলে এখানেই রয়েছে। আরে জয়ন্ত বাবু যে, উফ, বাঁচালেন আপনি। আর ছেলেটা যা দুষ্টু হয়েছে না, একদম অবাধ্য। অঞ্জনা এসে কল্লোলের হাত শক্ত করে ধরে রাগত স্বরে বলল, কল্লোল, তোমায় বলেছিলাম না এখানে এসে শান্ত হয়ে থাকবে? তুমি কি আমার একটা কথাও শুনবে না বলে ঠিক করেছো? কল্লোল কাঁচুমাচু মুখে বলে উঠল, আমি কি করবো মাম্মাম, আমার যে জুজু ডেকেছিল, এই তো একটু আগেই সেখানে ছিল, আঙ্কেলকে দেখে মনে হয় পালিয়ে গিয়েছে। উফ কল্লোল, তুমি আবার মন গড়া গল্প বলা শুরু করেছো। না মাম্মাম, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, ও এখানেই তো ছিল, তবে ও কাউকে তার কথা বলতে মানা করেছে। যা, আমি তো বলে ফেললাম, জুজু বলেছে যাতে আমি তার কথা কাউকে না বলি। প্রথম কোথায় দেখেছিলে জুজুকে তুমি?
ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। এইবার তন্ময়ের কথা শুনে কল্লোল তার দিকে চেয়ে বলে উঠল, পাপা, ওই যে ফার্স্ট ফ্লোরে যে ভাঙা পাঁচিল আছে না, সেখানে দাঁড়িয়ে আমার হাত নেড়ে ডাকলো যে। হোয়াট? তন্ময়ের মুখমণ্ডল জুড়ে একটা ভয়ের ছাপ খানিক সময়ের জন্য ফুটে উঠেই যেন মিলিয়ে গেল। কি যেন একটা ভেবে এইবার সে কল্লোলকে বলে উঠল, শোনো কল্লোল, তুমি কিন্তু কখনো ওই ভাঙা পাঁচিলের ধারে কিংবা বাড়ির ওই দিকে কোনো দিনও যাবে না, নইলে কিন্তু কঠিন শাস্তি দেব, আমি এই বলে রাখলাম। আরে কোন ভাঙা পাঁচিলের কথা বলছেন আপনি তন্ময় বাবু? হ্যাঁ, ওই উত্তরের বারান্দায়? সেখানে তো আমি কিছুদিন আগেই সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছি। আপনি চাইলে নিজে গিয়ে একবার দেখে আসতে পারেন। কল্লোল বাচ্চা ছেলে, কি দেখতে কি দেখেছে, তাছাড়া কলকাতা ছেড়ে আসার পর বুঝতে পারছি সম্ভবত তার শিশু মনের কল্পনা অতিরঞ্জন হয়ে এখানে কোনো কাল্পনিক সঙ্গীকে খুঁজে নিয়েছে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না তন্ময় বাবু। এখানকার স্কুলে ভর্তি হওয়ার পর সে সব কিছু ভুলে আবার নতুন সঙ্গ পেয়ে যাবে। জয়ন্তবাবু বলে উঠলেন তন্ময়কে উদ্দেশ্য করে। সেটা ঠিক। খানিক কি যেন একটা ভেবে তন্ময় আবারও জয়ন্তকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা জয়ন্তবাবু, একটা বিষয় জানতে বড় কৌতূহল হচ্ছে। এই যে আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর মাসিদের সাহায্যে এই বাড়ি আপনাকে বিক্রি করে দিয়ে গেছিলাম, তারপর থেকে কি আপনারা থাকেননি কিংবা ভাড়া দেওয়ার কোনো চেষ্টা করেননি? তন্ময়ের মুখের দিকে তাকিয়ে এবার জয়ন্ত বলে উঠলেন, চেষ্টা যে করিনি সে কথা জোর দিয়ে বলতে পারবো না, কারণ গলার স্বর খানিক নিচে নামিয়ে জয়ন্ত বলে উঠলেন, এই বাড়িতে এমন কিছু রয়েছে যার ফলে আমরা বেশি দিন এখানে নিশ্চিন্ত মনে থাকতে পারিনি। আপনি তো জানেনই, প্রতিবেশী হওয়ার দরুন পাড়ার সমস্ত খবর আমায় রাখতে হয়, কিংবা বলতে পারেন ভুল করে কানেই আসে। আর আপনার ভাইয়ের ব্যাপারটা হওয়ার পর থেকেই তো এখানে এই সমস্ত ঘটনা একের পর এক ঘটতে থাকে। ততক্ষণে অঞ্জনা কল্লোলকে নিয়ে নিজেদের ঘরগুলো একবার ভালোভাবে পর্যবেক্ষণ করতে চলে গিয়েছে। দুটি শরীর অন্দরমহলের পর্দার আড়ালে অদৃশ্য হয়ে যেতেই তন্ময় বলে উঠল, হ্যাঁ, মৃন্ময় আমার যমজ ছোট ভাই। অনেক ছোটবেলায় রাতের বেলায় ভাঙা রেলিংয়ের ধারে খেলতে গিয়ে পড়ে মারা যায়। সেই সব ঘটনা তো আপনি জানেনই জয়ন্তবাবু। তারপর মাঝরাতে হাইওয়ে দিয়ে বাবা একটা বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে রাস্তার মাঝে কোনো একটা কিছুকে দেখে, কিংবা তাকে বাঁচাতে গিয়ে গাড়ি ব্রেক ফেল করে এবং উল্টে যায়। প্রায় সারা রাত রক্তাক্ত অবস্থায় তারা সেই গাড়ির মধ্যেই ছিল। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাদের। আইসিইউর ইমার্জেন্সি ইউনিটে ভর্তি থাকার সময় সেখানকার নাকি এক কর্তব্যরত নার্স শুনতে পায় বাবা নাকি অস্ফুট স্বরে বলছিল মৃন্ময় এসে গেছে, সে ফিরে এসেছে জুজুর রূপে, সে কাউকে বাঁচতে দেবে না, সবাইকে মেরে ফেলবে। এই সমস্ত কথা আমি অনেক দিন পর শুনেছিলাম। বংশের একমাত্র উত্তরাধিকার আমি, তবে এত বড় সম্পত্তি দেখভাল করার মতো বয়স তখনও আমার হয়নি। তাই মেশোর পরামর্শে এই সম্পত্তি আপনার কাছে বিক্রি করে দিই, আর সেই টাকা ফিক্সড ডিপোজিট করেই তো আমার যাবতীয় খরচ এবং পড়াশোনার অর্থ উঠে আসে। তবে আপনার এখানে না থাকতে পারার কারণটা ঠিক কি জয়ন্তবাবু? কারণ আমি এবং আমার গোটা পরিবার যে তাকে সচক্ষে দেখেছি। তার মাথা ফেটে রক্ত ঝরছে, পেটের কাছটায় আড়াআড়ি ভাবে চেরার দাগ, আর সেখান থেকে বেরিয়ে আসছে পেটের নাড়িভুড়ির অংশ। এই বাবা রে, ভাবলেও ঘৃণা লাগে। আমার ছোট ছেলেটি তো তাকে দেখেছে। আপনাকে একটা কথা বলি তন্ময় বাবু, এর চেয়ে কিন্তু বেশি কোনো কথা আমি আপনাকে বলতে পারবো না, আমায় ক্ষমা করে দেবেন। কথাগুলো বলে হনহন করে চলে যাওয়ার সময় জয়ন্তকে উদ্দেশ্য করে তন্ময় বলল, আপনি যখন বলতে চাইছেন না জোর করব না, তবে আমাদের যে রান্নার লোক এবং একটা কাজের লোকের ভীষণ প্রয়োজন। আপনাকে এখানে আসার আগে ফোনে সমস্ত কথা বলেছিলাম। এমন একজন কাজের লোক আমার দরকার, যে ঘরের কাজ, রান্নার সকল কাজ এবং
আমাদের অবর্তমানে কল্লোলকেও চোখে চোখে রাখবে। এমন কারোর সন্ধান পেলেন? তার কথা শুনে এইবার জয়ন্ত পেছনে মুখ ঘুরিয়ে বললেন, দেখুন, এই বাড়িটির একটা বদনাম রয়েছে, তাই একটা কাজের লোক পেয়েছি বটে, কিন্তু সে রাতের বেলায় কিন্তু থাকতে পারবে না। সন্ধে হলেই সে সমস্ত কাজকর্ম সেরে বাড়ি ফিরে যাবে। সেসব তো ঠিক আছে জয়ন্তবাবু, কিন্তু কোনো দিন যদি আমাদের আসতে দেরি হয় তখন কল্লোলকে কে দেখবে? আমাদের মাঝে মাঝে অফিস থেকে ফিরতে দেরি হবে। কলকাতায় থাকতে তার জন্য সর্বক্ষণের একজন আয়া ছিল, কিন্তু এখানে কি সেটা পাওয়া সম্ভব? আপনি লাখ টাকা দিলেও এখানে সন্ধ্যার পরে কেউ থাকবে না তন্ময় বাবু। কাজের জন্য রেল বস্তির এক ঠিকে ঝিকে আমি ঠিক করেছি, সে হয়তো কাল সকাল সকাল চলে আসবে। আর আজকে রাতের জন্য খাবার না হয় আমিই পাঠিয়ে দেব। না, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। কোনো সমস্যা হলে আমায় জানাবেন, আর ছেলেকে চোখে চোখে রাখবেন। আজ তাহলে চলি, নমস্কার। বাইরে তখন ধীরে ধীরে এক কালো আঁধার গ্রাস করেছে গোটা বাড়িটিকে। নিশ্চিদ্র আঁধারে জ্বলে উঠল একের পর এক বিজলি বাতি। আলোকোজ্জ্বল বাড়িটি যেন আবারও একবার জেগে উঠেছে। বাড়িটির মৃত ইঁটগুলিতে প্রাণের স্পন্দন ঘটেছে। ডাইনিং টেবিলে জয়ন্তবাবুর দেওয়া খাবারগুলো পরিবেশন করতে করতে অঞ্জনা কল্লোলকে ধমকের সুরে বলে উঠল, এ কি কল্লোল, না খেয়ে ভাতের থালায় আঁকি বুকি কাটতে কাটতে সিঁড়ির দিকে চেয়ে রয়েছ কেন? ইটস আ ভেরি ব্যাড ম্যানার। তুমি না গুড বয় কল্লোল? লুক অ্যাট মি, তোমার সাথে কথা বলছি তো নাকি? এক গ্রাস ভাত মুখে দিয়ে তন্ময় এইবার কল্লোলের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেই সিঁড়ির বাঁকে, যেদিকে হাসি হাসি মুখে তাকিয়ে রয়েছে কল্লোল। সেই স্থানটি স্বাভাবিকভাবেই শূন্য, তবে এই সিঁড়ির ধাপ চলে গিয়েছে উত্তরের ঘরগুলোর দিকে, যেখানে একদিন ছোটবেলায় নিজের ভাইকে সে চিরতরে হারিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল সিঁড়ির বাঁকে জমে থাকা চাপ চাপ অন্ধকার গায়ে মেঘে একটা কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে। একরাশ ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে যেন সিলিং ছুঁয়েছে। সেই কালো অবয়বটি এইবার ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যেন। শূন্যে ভাসমান অবস্থায় এবার তন্ময় দেখতে পেল সে ঘাটটা একদিকে কাত করে কল্লোলের দিকে চেয়ে রয়েছে শূন্য দৃষ্টিতে। তার নিচের অংশের চোয়াল ঝুলছে যেন। সেখান থেকে বেরিয়ে এসেছে সারি সারি হলদেটে তীক্ষ্ণ দাঁত। কানের এপাশ থেকে ওপাশ পর্যন্ত আড়াআড়িভাবে একটা কাটার দাগ, যেন কোনো ধারালো কিছুর আঘাতে সেই জায়গাটা চিরে গিয়েছে। ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে এসেছে লাল তরল। মাথার মাঝখানটা ফেটে গিয়ে সেখান থেকে চুঁইয়ে পড়ছে লাল রক্তের ধারা। এরপর সে এক ঝটকায় তার শত ছিন্ন মলিন পোশাক খুলে ফেলতেই তন্ময় দেখতে পেল পেটে গেঁথে রয়েছে লোহার তীক্ষ্ণ ফলা, এবং সেখান থেকে বেরিয়ে এসেছে পেটের নাড়ি ভুঁড়ি। সেই মূর্তিটি কল্লোলের দিকে বাঁ হাতের তর্জনী দেখিয়ে ফিস ফিস করে বলে উঠল, কি রে দাদা, জুজুকে দেখে ভয় পেলি বুঝি? সেই রাতে তো তুমি জুজু সেজে আমায় ভয় দেখিয়েছিলে, আর আজ আমি সত্যি জুজু হয়ে তোমার সামনে দেখা দিলাম। কি মজা, তাই না? একটা কচি তাজা প্রাণ সেদিন তোমার একটা মজার কারণে এই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আর আজ আমি তোমার থেকে তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়ে তোমায় বোঝাবো সেদিন তোমার একটা ভুলের কারণে তোমায় আজও কত বড় মূল্য চোকাতে হচ্ছে। মৃত্যুর পরেও আমার আত্মা মুক্তি পায়নি দাদা। সে আজও এই জমিদার বাড়ির কংক্রিটের জঙ্গলে রক্তের তৃষ্ণায় ছটফট করে চলেছে। চুচুর বড় খিদে দাদা, চুচুর বড় খিদে। মরার পর আমাদের বাবা মাকে তো তোমার কৃতকর্মের কথা বলতে চেয়েছিলাম, দেখা দিয়েছিলাম তাদেরও, কিন্তু তারা তো আমায় দেখে ভয়ে দুর্ঘটনার কবলে প্রাণই হারিয়ে ফেললো। তোমায় আমি প্রাণে মারবো না, কিন্তু তোমার প্রাণের চেয়েও প্রিয় তোমার ওই ছেলেকে আমি আমার সাথে নিয়ে যাব। আমি তোমায় এই স্থানে ডেকে এনেছি দাদা।
সেদিন তোমাদের কলকাতার ফ্ল্যাটে দেখা দিয়ে আমি তো তোমাদের দুর্ভাগ্যকে ডেকে এনেছিলাম। এই যে তোমরা বারবার জুজুর নাম করে ছোট ছোট ছেলে মেয়েদের ভয় দেখিয়ে শান্ত করো, সেই রাতে আমাকেও তো ভয় দেখাতে চেয়েছিলে, কিন্তু তুমি কোন অক্ষরেও টের পাওনি যে তোমার এই ছোট ভাই মৃন্ময়কে মৃত্যুর শীতল থাবা গ্রাস করে ফেলবে। ঠিক যেই কারণে ভয় পেয়ে আমি ভাঙা পাঁচিল থেকে নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিলাম, ঠিক সেই কারণে পরিণত হয়েছি আজ। আমি পরিণত হয়েছি এক জুজুতে। সেদিনের সেই ছোট ছেলে আজ সকলে ত্রাসের কারণ। জুজু ফিরে এসেছে, সে ফিরে এসেছে দাদা। তুমি সব জানতে, তুমি জানতে যে ওই বারান্দার রেলিং ভাঙা। তুমি ইচ্ছে করে তোমার ঈর্ষাকে চরিতার্থ করতে আমায় ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিলে রেলিং এর ধারে। খুব তাড়াতাড়ি আমি ওকে নিয়ে যাব, তাই যত পারো ছেলের সাথে সময় কাটাও, কারণ তারপর তুমি তাকে আর ফিরে পাবে না। বিদ্যুৎ পৃষ্ঠের মতো এক লাফে এসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, না 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 মৃন্ময়, মৃন্ময়, তুই এটা করতে পারিস না। তুই সত্যি হতে পারিস না। এ আমার চোখের ভ্রম। সেদিন আমাদের ফ্ল্যাটের বাথরুমে আমি যাকে দেখেছি এবং এখনো যাকে দেখছি, দুইজনই আমার চোখের ভ্রম। মরা মানুষ ফিরে আসতে পারে না, কখনোই না, কখনোই না। কি গো, তুমি তখন থেকে ওইদিকে তাকিয়ে কি সব বিড়বিড় করে বলে চলেছ? তোমার মুখ দিয়ে তো শুধু মৃন্ময় নামটাই শুনতে পেলাম, বাকিটা বড্ড অস্পষ্ট। তোমার কি হয়েছে গো? তুমি ঠিক আছো তো? তাছাড়া আমি যতদূর জানি মৃন্ময় তো তোমার যমজ ভাই ছিল, যে দুর্ঘটনায় সেই ছোটবেলায় মারা গিয়েছিল। তার নাম উচ্চারণ করছো কেন? কিছু হয়নি অঞ্জনা, আমার মাথাটা যেন ভারী হয়ে আসছে, শ্বাস নিতে হালকা কষ্ট হচ্ছে। আমি ঘরে গেলাম, তুমি বাবুকে নিয়ে এসো, রাত অনেক হলো। সারাদিনের ধকলে হয়তো ক্লান্ত হয়ে পড়েছ, রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। জমিদার বাড়ির পুরনো আমলের গ্র্যান্ডফাদার ক্লকটা সশব্দে ঘোষণা করল রাত ৩টে। নিঝুম পুরীতে ৩টে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক এমন সময় ক্যাচ শব্দ করে খুলে গেল দরজাটা। একটা জমাট বাঁধা ধোঁয়ার আস্তরণ ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করল। কল্লোল, কল্লোল, খেলতে যাবে না আমার সাথে? তুমি যে বলেছিলে জুজুর সাথে খেলবে, এসো কল্লোল। কণ্ঠটি শুনে কল্লোল ধীরে ধীরে চোখ মেলে দেখল তার বিছানার এক প্রান্তে শুয়ে রয়েছে সকালে সিঁড়ির কাছে দেখা সেই ছেলেটি। তার চোখের দৃষ্টি শূন্য, শরীরে লেগে থাকা জমাট রক্তে জামাটা লাল। কঙ্কালসার শরীরের ওপর প্রকাণ্ড মাথাটার মাঝখানের অংশটি ফেটে গিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। জুজু, তুমি এসেছো আমার সাথে খেলতে, কিন্তু এখন যে মাঝরাত, মা জানতে পারলে খুব বকবে যে। সেই একই রকম ফ্যাস ফ্যাসে গলায় সে বলে উঠল, আগে ছুটি জানতে পারবে না। চলো চলো চলো, ওই উত্তরের ঘরটাতে আমরা একটু লুকোচুরি খেলব। আচ্ছা আচ্ছা চলো। গুটি গুটি পায়ে বিছানা ছেড়ে সে এগিয়ে গেল দরজার দিকে। দরজার ফাঁক দিয়ে গলে আসা স্বল্প আলোয় দেখা গেল অদৃশ্য কোনো কিছুকে লক্ষ্য করে কল্লোল ধীরে ধীরে এগিয়ে চলেছে উত্তরের ঘরের দিকে। হাওয়ায় যেন ভেসে এলো একটা ফিসফিসে কণ্ঠস্বর, জোজো এসেছে, জোজো। ভোর রাতে ঘুম ভাঙতেই অঞ্জনা লক্ষ্য করল তার পাশে কল্লোল নেই। পাশে অকাতরে ঘুমোচ্ছে তন্ময়। তার মুখের দিকে তাকিয়ে তাকে আর ডাকার ইচ্ছে হলো না তার। থাক, মানুষটাকে ডেকে আর কাজ নেই, কল্লোল হয়তো বাথরুমে গেছে। এমনিতে বাথরুমটা ঘরের বাইরে। হঠাৎ সে শুনতে পেল উত্তরের ঘর থেকে কে যেন অদ্ভুতভাবে ছড়া কেটে চলেছে। গোড় হাতের ছোট্ট স্বরে
মাটির তলায় উইয়ের ডিবে, শরীর জুড়ে স্রোত, জোজোর নাই কোনো দোষ। এক অজানা আশঙ্কায় তার যেন বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে গিয়ে দেখতে পেল উত্তরের সেই জায়গা যেখানে সদ্য প্লাস্টার করা হয়েছে, সেখানে বিপজ্জনকভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে কল্লোল। নিচের দিকে তাকিয়ে কার সাথে যেন সে কথা বলে চলেছে। ছড়া কাটার আওয়াজটাও সেখান দিয়েই আসছে। সে দ্রুত গিয়ে জড়িয়ে ধরল কল্লোলকে। এরপর নিচে থাকা ইট কাঠের স্তূপের দিকে তাকিয়ে দেখল দুলতে থাকা একটি কালো অবয়ব ধীরে ধীরে মিশকালো রাতের আধারে মিলিয়ে গেল যেন চোখের নিমেষে। শোনো, এই বাড়িতে কিছু একটা রয়েছে। কাল রাতে কল্লোল সবার অলক্ষ্যে উত্তরের সেই বারান্দার পাঁচিলের সামনে গিয়ে নিচের দিকে চেয়ে কার সাথে যেন কথা বলছিল। আমি স্পষ্ট দ্বিতীয় একজনের গলা পেয়েছি। আমি এই বাড়িতে অশুভ কিছুর প্রাদুর্ভাব লক্ষ্য করে আসছি সেই শুরু থেকেই। তন্ময়, আমরা কি অন্য কোথাও উঠতে পারি না? একবার ভেবে দেখো তো, জয়ন্তবাবু এত টাকা দিয়ে সেই সময় বাড়িটা কিনে না নিজেরা থাকতে পেরেছিল, না কাউকে ভাড়া দিতে পেরেছিল। কারণ হিসেবে যাই বলুক না কেন, তার কেনা দাম থেকেও অর্ধেক দামে আমাদের কাছে বাড়িটা বিক্রি করার কারণ নিশ্চয়ই তো কিছু রয়েছে। তাছাড়া তুমিও তো কাল কিছু একটা দেখে ভয় পেয়ে গিয়েছিলে। মুখে যতই না করো না কেন, আমি তোমার স্ত্রী, সবই বুঝতে পারি। তাছাড়া কল্লোলও কারোর সাথে কথা বলছিল, তার দৃষ্টি অনুসরণ করে আমি এক কালো অবয়বকে দেখেছি। থিং ইজ রং হিয়ার তন্ময়। তাছাড়া আমি যতদূর জানি এই বাড়িতেই তো তোমার যমজ ভাই মারা গেছিল, তাই না? অঞ্জনা, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমাদের কোনো ক্ষতি হবে না। তাছাড়া এখন যাবই বা কোথায়? এখনো তো কাজের মেয়েটাকে চোখেও দেখলাম না। কাল থেকে জয়ন্তবাবুরও পাত্তা নেই। শোনো, আজ অফিস জয়েন করতে হবে না। আমি জয়ন্তবাবুর বাড়ি যাচ্ছি, তুমি কল্লোলের সাথে থেকো। আমি এসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। গৌরহাটি গ্রামের মূল সড়ক থেকে খানিকটা গিয়েই জয়ন্তর বাড়ি। সেখানে পৌঁছে দরজায় কড়া নাড়তে এক মধ্যবয়স্কা মহিলা এসে দরজা খুলে দিল। বলুন, কাকে চাই? নমস্কার, আমি তন্ময়। জমিদার বাড়িটি এককালে আমারই ছিল, তবে কিছু সমস্যার কারণে আমরা কলকাতা ছেড়ে আবারও গৌরহাটিতে চলে আসি এবং এক দালাল মারফত জানতে পারি বাড়িটা জয়ন্তবাবু বিক্রি করবেন বলে মনস্থ করেছেন, তাও নাকি অল্প দামে। তাই আমি দেরি না করে সেটি কিনে নিই এবং বলাই বাহুল্য ওই বাড়ির বর্তমান মালিক আমি। জয়ন্তবাবু কি এখন বাড়িতে আছেন? ওনার সাথে একবার দেখা করতে চাই। উনি বলেছিলেন একটি কাজের মেয়েকে পাঠাবেন। সে তো এখনো এলো না। এদিকে আমাদেরও অফিস যাওয়া তাড়াও রয়েছে। ভদ্র মহিলাটি নমস্কার জানিয়ে বলল, ওই অপয়া বাড়িতে কেন উঠলেন জানি না। জয়ন্তবাবু যে কাল থেকে অসুস্থ। কাল মাঝরাতে হঠাৎ তার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং বর্তমানে তিনি বর্ধমান সদর হাসপাতালে চিকিৎসাধীন। আমি পই করে বারণ করেছিলাম যাতে ওই বাড়ি আপনাদের বিক্রি না করে, কিন্তু শুনলে তো? ওই বাড়ি আমার একমাত্র ছেলেকে কেড়ে নিয়েছে তন্ময়বাবু। হ্যাঁ, আজ থেকে ঠিক 5 বছর আগে ওই বাড়ির উত্তরের ভাঙা পাঁচিল দিয়ে খেলতে খেলতে নিচে পড়ে সে মারা গেছে। তবে আমার বিশ্বাস ওই বাড়িতে এমন কিছু রয়েছে যা আমাদের ধ্যান ধারণার বাইরে। এরপরেই আমরা স্বামী স্ত্রী ওই জায়গা ছেড়ে আমাদের এই পুরনো বাড়িতে ফিরে আসি। এদিকে কাল ওই বাড়ি থেকে ফিরে আসার পর মাঝরাতে কিছু একটা দেখে সে বিছানা থেকে মাটিতে পড়ে জ্ঞান হারায়। ওই বাড়ি ছেড়ে চলে যান আপনারা, নইলে সে আপনাদেরও বাঁচতে দেবে না। কে বাঁচতে দেবে না? মহিলাটি চারিদিকে একবার চেয়ে নিয়ে ফিস ফিস করে বলে উঠল, জোজো, সে ফিরে এসেছে। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ করেই সশব্দে বেজে উঠল তন্ময়ের ফোন। সে তড়িৎ গতিতে ফোনটি কানে ধরে বলে উঠল,
হ্যাঁ বলো। ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো অঞ্জনার ভয়ার্ত কণ্ঠ। ওগো, তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়ি এসো। আমাদের ছেলে শূন্যে থাকে কার সাথে যেন বিড়বিড় করে কথা বলে চলেছে। চোখের দৃষ্টি শূন্য। আমি গিয়ে ডাকতেই আমায় ঠেলে ফেলে দিল সে। ওর এমন ব্যবহারের সাথে তো আমরা আগে পরিচিত হইনি। তুমি চিন্তা করো না, আমি আসছি, এক্ষুনি আসছি। তন্ময় চলে যেতে উদ্যত হতেই সেই মহিলা আবারও ফিসফিসিয়ে বলে উঠল, জোজো এসেছে, আমার ছেলেকে খেয়েছে, স্বামীও মৃত্যুশয্যার। এবার আপনাদের বাঁচতে চাইলে পালান তন্ময় বাবু, পালান। দেখি, চোখ দুটো দেখি কল্লোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে ব্যাস ব্যাস, হয়ে গেছে। এইবার তুমি একটু বাইরে গিয়ে বসো কল্লোল, আমি তোমার মা বাবার সাথে একটু কথা বলে নিই, কেমন? বর্ধমানের জেলা হাসপাতালের চাইল্ড ওয়ার্ডের দরজা ঠেলে কল্লোল বাইরের সোফায় গিয়ে বসল। হাসপাতাল করিডোরে তখন উপচে পড়েছে মানুষের ঢল। সার বেঁধে বসে থাকা পেশেন্টের এক এক করে ডাক পড়ছে ডাক্তারদের চেম্বারে। নার্স এবং ওয়ার্ড বয়দের অবস্থা তথৈবচ। এরপর ডক্টর অধীর তন্ময় এবং অঞ্জনাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, দেখুন, আপনার ছেলে কল্লোল সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তবে অঞ্জনা দেবী, আপনার শখটা কিন্তু অস্বাভাবিক বটে। হঠাৎ করে এমন কিছু দেখে আপনি জ্ঞান হারিয়েছেন, এবং যখন তন্ময়বাবু ফোন পেয়ে তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন তখন দেখতে পেয়েছিলেন আপনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন, এবং কল্লোল আপনার বাড়ির উত্তর বারান্দায় বিপজ্জনকভাবে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। ইজ দ্যাট ট্রু তন্ময়? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ঠিকই বলেছেন। এখানে আসা অবধি এমন ঘটনা ঘটেই চলেছে। কি যে করি বুঝতে পারছি না। কল্লোল সারাদিন যেন কার সাথে কথা বলে যায়, কখনো কখনো খিলখিল করে হেসে ওঠে। একবার তো আমি নিজেও তার অস্তিত্ব অনুভব করেছি। আপনি কিন্তু নতুন নয়, এর আগেও ওই বাড়িতে একটি অল্প বয়সী ছেলের মৃত্যু হয়েছে। ওই বাড়ির আগে মালিক ছিলেন। শুনেছি ওই বাড়িতে একটা ছেলে রাতের বেলা খেলতে খেলতে রেলিং থেকে নিচে পড়ে মারা গিয়েছিল, এবং তারপর থেকেই সকল দুর্ঘটনা ঘটে চলেছে। দেখুন, আমি একজন ডাক্তার, তাই সুপার ন্যাচারাল কোনো জিনিসের প্রতি আমার বিশ্বাস নেই। তবে আমি বলতে পারি যে বাড়িটা ভালো নয়। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িটা ছেড়ে চলে যান। আসলে এই প্রকৃতির বুকে এমন অনেক কিছুই বর্তমান যার অস্তিত্ব সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ। হ্যাঁ, কিন্তু আপনাকে তো আগেই বলেছি আমাদের বর্তমান আর্থিক অবস্থার কথা। এই মুহূর্তে যে বাড়ি ছাড়া সম্ভব নয়। সেটা ঠিকই, কিন্তু মনে হয় ব্যাপারটা সাইকোলজিক্যাল। হয়তো আপনার ছেলে নিজের মনেতেই কোনো কাল্পনিক চরিত্রের জন্ম দিয়েছে। তবে আপনি বা অঞ্জনা দেবী যা দেখেছেন সেসব দৃষ্টিভ্রম ছাড়া কিছুই নয়। এই যে জুজু, যার কথা কল্লোল আমাকে বলছে, সে তো আমাদের সৃষ্টি, তাই না? মনের ভয়কে প্রশমিত করতে এবং শিশু মনে নিয়ন্ত্রণ পেতে এই নামটা আমরা প্রায়শই ব্যবহার করি। যাই হোক, আপনারা এবার বাড়ি যান এবং নিশ্চিন্তে থাকুন। কিছুদিনের মধ্যেই এই সমস্ত সমস্যার থেকে আপনারা নিজে থেকেই নিষ্পত্তি পাবেন। কারণ নতুন জায়গা এবং সর্বোপরি গা ছমছমে পরিবেশে কল্লোলের সাথে আপনাদের মনেও প্রভাব বিস্তার করেছে। বাড়ি ফিরে এলো ওরা। তন্ময় অঞ্জনাকে বলল, আজ রাতে ছেলেকে চোখে চোখে রাখবে। আমিও যতটা পারি জাগার চেষ্টা করব। ঘড়ির কাঁটা টিক টিক শব্দ করে একটানা রাতের প্রহর গুনে চলেছে। মাথার উপরের টিকটিকিটা হঠাৎ সশব্দে ডেকে উঠল। সারাদিনের ক্লান্তিতে 3 জোড়া চোখ বুজে এলো। হঠাৎই মাঝরাতে একটা শব্দ শুনে অঞ্জনার ঘুম ভাঙল। সে দেখতে পেল আগের দিনের মতোই কল্লোল বিছানায় নেই। ধীরে ধীরে এগিয়ে গেল সিঁড়ি লক্ষ্য করে উত্তরের সেই বারান্দার দিকে। দেখতে পেল পাঁচিলের যেই অংশে কাল পর্যন্ত সিমেন্টের মজবুত গাঁথুনি দেওয়া ছিল, সেই অংশে পা দিয়ে কার্নিশ বেয়ে কল্লোল ধীরে ধীরে এগিয়ে চলেছে। সামান্য পা পিছলে গেলেই মৃত্যু অবধারিত।
অঞ্জনা চিৎকার করে তাকে ধরতে গেলে সে নিচের দিকে চেয়ে কাকে উদ্দেশ্য করে যেন হেসে উঠল। ফিস ফিস করে বলে উঠল, মা, ওই ওই দেখো, ওই যে দেখো, জুজু আমায় ডাকছে, আমায় যে যেতেই হবে। বাবা, তুই নিচে নেমে আয়, নইলে পড়ে যাবি। চলে আয় বাবা, মাম্মাম যে তোমায় ডাকছে। তার কথায় ভ্রুক্ষেপ না করে এইবার সে নিচে দাঁড়িয়ে থাকা জমাট বাঁধা কালো অন্ধকারকে লক্ষ্য করে বলে উঠল, আমি আসছি জুজু। তার ছোট্ট শরীরটা ঝাঁপ দিতে উদ্যত হতেই অঞ্জনা ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। এরপর এক হ্যাঁচকা টানে তাকে মেঝেতে নামিয়ে দিয়েই হঠাৎ করে চোখের সামনে অন্ধকার দেখল। মেঝেতে লুটিয়ে পড়ার আগে সে টের পেল একটা শক্ত পুরুষালী স্পর্শ। কল্লোল, তুমি নিচে গিয়ে এক্ষুনি ডাক্তার আঙ্কেলকে ফোন করো, আমি তোমার মাকে নিয়ে নিচে যাচ্ছি। কানে ফোন লাগিয়ে কল্লোল ডায়াল লিস্ট থেকে ডাক্তার অধীরের নাম্বারটা ডায়াল করতেই ওই পাশ থেকে ভেসে এলো এক ভারী পুরুষ কণ্ঠ। হ্যাঁ বলুন তন্ময় বাবু, এত রাতে আপনি ফোন করলেন যে? ডাক্তার আঙ্কেল, আমার মা অসুস্থ হয়ে পড়েছে, তুমি একবার আমাদের বাড়ি আসতে পারবে? অঞ্জনাকে খাটে শুইয়ে দিয়ে তৎক্ষণাৎ কল্লোলের কাছ থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে তন্ময় বলে উঠল, ডাক্তারবাবু, অঞ্জনা আবারও অসুস্থ হয়ে পড়েছে। মাঝরাতে ঘুম ভাঙতে কাউকে দেখতে না পেয়ে আমি উত্তরের বারান্দায় ছুটে গিয়ে দেখতে পাই অঞ্জনা মাটিতে লুটিয়ে পড়েছে এবং পাশে কল্লোল দাঁড়িয়ে রয়েছে। আমি ওকে বলি আপনাকে কল করে সমস্ত কথা জানাতে। আপনি তাড়াতাড়ি একবারটি আসুন প্লিজ। আপনি চিন্তা করবেন না তন্ময় বাবু, আমি এক্ষুনি আসছি। ততক্ষণে আপনি অঞ্জনা দেবীকে একটু নুন চিনির জল খাওয়ান, এটা গ্লুকোজের কাজ করবে। ফোনটা কট করে কেটে যেতেই তন্ময় আর দেরি না করে কল্লোলকে অঞ্জনার পাশে বসিয়ে রেখে ছুটে গেল রান্নাঘরের দিকে। আলো জ্বালিয়ে নুন চিনির শরবত করে নিয়ে যাওয়ার সময় দেখতে পেল সিঁড়ির সামনে জমাট বাঁধা একটা ধোঁয়ার আস্তরণ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। একটা বছর সাতেকের ছেলের শরীর ফুটে উঠল সেখানে। তার মাথাটা একদিকে হেলে পড়েছে, পেট চিরে বেরিয়ে এসেছে নারী ভুঁড়ির অংশ। তন্ময়ের দিকে বাঁকা হাসি হেসে বলল, দাদা, এই গল্পের সূত্রপাত তো তোর থেকে শুরু হয়েছিল রে। এতদিন তো আমি অতৃপ্ত অবস্থায় এক করে তরতাজা প্রাণ ছিনিয়ে নিয়েছি, তবুও যে আমার রক্ত তৃষ্ণা তৃপ্ত হয়নি। ডাক্তার আর আসবে না রে দাদা, তাকে এবং তার ছেলেকে আমি শেষ করে দিয়েছি। যদি তুই চাস তোর স্ত্রী আর ছেলেকে বাঁচাতে, তবে স্বীকার কর ওই দিন রাতে ঠিক কি ঘটেছিল। সবাই যেটা জানে তার মধ্যে সত্যতা কতটুকু, স্বীকার কর। হাতের গ্লাসটা মাটিতে পড়ে গেল তার। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এইবার সে মেঝেতে বসে ফুঁপিয়ে কেঁদে উঠল যেন। আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে। সেদিন রাতে তোকে ভয় দেখিয়ে আমি ওই ভাঙা রেলিং এর ধারে নিয়ে গিয়েছিলাম। আমি জানি তুই অন্ধকার আর ভূতকে ভয় পেতিস। আসলে ছোট থেকে আমরা জমজ হলেও মা বাবার ভালোবাসা বেশিরভাগ তোর ভাগ্যে জুটত। আমি ধীরে ধীরে অবহেলা নিয়ে বড় হয়ে উঠেছিলাম। মা ছোটবেলায় দুষ্টুমি করলে প্রায় জুজুর কথা বলে আমাদের ভয় দেখানোর চেষ্টা করত। এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই রাতে তোকে জুজুকে দেখানোর নাম করে তোর শিশু মনের কৌতূহলকে খানিক উস্কে দি। এর পরের ঘটনা সবই তো তুই জানিস ভাই। সবাই জানে ওই রাতে তুই একা খেলতে খেলতে ওইখানে গিয়ে পা পিছলে মারা গেছিলিস, কিন্তু আসল সত্যিটা কেউ জানে না। সেই ধোঁয়াটে অবয়বটি এইবার দুই হাত বাড়িয়ে বলে উঠল, চল দাদা, চল আমার সাথে ফিরে চল। আমরা দুই ভাই আবার একসাথে থাকবো, কথা দিলাম। তুই আমার সাথে এলে আমি কল্লোল আর অঞ্জনাকে প্রাণে মারবো না রে। আয় না। ধীরে ধীরে তন্ময় উঠে দাঁড়ালো, এগিয়ে চলল উত্তরের বারান্দায় সেই ভাঙা পাঁচিলের দিকে। নতুন করে লাগানো সিমেন্টের একটা বড় অংশ খসে পড়তেই সে মৃন্ময়ের দিকে তাকিয়ে মৃদু হেসে ঝাঁপ দিল নিচের দিকে। নিমেষে নিচে থাকা একটি লোহার ধারালো ফলা
উপর ওপর করে দিল তার শরীর। আস্তে আস্তে তার শরীর থেকে একটা ধোঁয়াটে অবয়ব বেরিয়ে এসে মিলিত হলো পাশে দাঁড়িয়ে থাকা আরেক ক্ষত বিক্ষত ছোট্ট একটি শরীরে। দুইজনে একে অপরের হাত শক্ত করে ধরে ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল। জুজু আসলে কি? আমাদের মনের অন্ধকারাচ্ছন্ন দিক যা ভয়ের সঞ্চার করে, নাকি কোনো মায়ের বলা এক কাল্পনিক গল্প যা শিশু মনকে তাদের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে? সেটা আমাদের জানা নেই। তবে জুজু এমন এক অশরীরী উপাখ্যান যার অর্থ একটাই, পাপের প্রায়শ্চিত্ত। অর্থাৎ যেই ভয় মানুষকে অন্যায় করার হাত থেকে বিরত রাখে, সেই একই ভয় পাপীদের শাস্তিও প্রদান করে। আজও রাতে কান পাতলে শোনা যায় কোনো এক বাড়ি থেকে ভেসে আসছে কিছু কথা। খোকা, দুষ্টুমি না করে ঘুমিয়ে যাও, নইলে কিন্তু জুজু আসবে। ঠিক তক্ষুনি অন্ধকার চিরে কেউ যেন অপার্থিব গলায় পৈশাচিক উল্লাসে বলে ওঠে, জুজু এসেছে, জুজু এসেছে। শুনছিলেন আজকের পরিবেশনা জুজু এসেছে। গল্প রচনায় উদ্দীপ্ত চৌধুরী, কল্লোল এবং জয়ন্তর স্ত্রী অঙ্কিতা, অঞ্জনা শ্রাবস্তি, বিজয় এবং মৃন্ময় খুশি, ডক্টর অধীর রঞ্জন এবং জয়ন্ত রাহুল, ড্রাইভার সূর্য, তন্ময়ের শিশু চরিত্রে অয়ন। গল্প পাঠে গল্পের সূত্রধার, পর্ব পরিচালনা এবং তন্ময়ের ভূমিকায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী উদ্দীপ্ত চৌধুরীকে এবং 20 প্রোডাকশনকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।